নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করেছেন রাধারানী দেবী। রাধারানী দেবী বলছেন, আজ আরও একটি ঘটনা তোমাকে পাঠাচ্ছি, আশা করি তোমার ভালো লাগবে। ঘটনাটা অলৌকিক বলা চলে, এবার দেখো তোমাদের কেমন লাগে। আমার পিসির বাড়ির পাড়ায় বাচ্চু বলে একটা বছর 7-8-এর ছেলে ছিল। খুব চঞ্চল, খুব হাসি খুশি, সারাদিন দৌড়ে বেড়াতো। বিশেষ করে পুকুর ঘাটটা ছিল তার প্রিয় জায়গা। জল নিয়ে খেলতে খেলতে বাচ্চুর ভীষণ ভাল লাগতো। সাঁতারও শিখেছিল, অবশ্য গভীর জলে সাহস তার ছিল না। ঘাটের ধারে নেমে জল ছিটিয়ে খেলতো, কখনো কচুরি পানা থেকে ফুল তুলে আনতো, কখনো ছোট মাছ থেকে হাততালি দিত। কিন্তু একদিন বাচ্চু পুকুরে গেল, তারপর আর ফিরল না। সারা গ্রাম খুঁজে তাকে পাওয়া গেল না। শেষ পর্যন্ত লোক নামিয়ে অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহটা জলের তলা থেকে তোলা হলো। পরে বোঝা গেল ঘাটে পা পিছলে সে একটু গভীর জলে পড়ে গেছিল। সেখানকার জলের নিচে বুনো লতা ঘাস তার পা জড়িয়ে নিয়েছিল। যতই চেষ্টা করুক ওপরে উঠতে পারছে না। আর তখন দুপুর গড়িয়েছে, তাই কেউ খেয়াল করেনি। পুকুরটা কিন্তু খুব গভীর ছিল না, কিন্তু তলায় ছিল অনেক ঝাঁঝি। ছেলেটার মৃত্যুটা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। সবচেয়ে সর্বনাশ হলো তার মায়ের। বাচ্চু তার একমাত্র সন্তান, অনেক আগে বিধবা হয়েছেন, ছেলেকে আঁকড়ে বেঁচেছিলেন। সেই যুগে বিধবা মেয়েদের জীবন এমনিতেই খুব কঠিন ছিল, তার উপর একমাত্র সন্তানকে হারিয়ে একেবারে ভেঙে পড়লেন। দিন রাত কাঁদতেন, খাওয়া দাওয়া ভুলেই গেছিলেন বলা যায়। কারোর সঙ্গে কথা বলতেন না। স্বামী মারা যেতে অনেকটা কষ্ট তো পেয়েছেন, কিন্তু ছেলের মুখ চেয়ে শক্ত হয়েছিলেন। ছেলেটা মারা যাবার পর না, মাথাটা একেবারে খারাপ হয়ে গেল। মানে যাকে এক কথায় পাগল বলা হয়তো যায় না, কিন্তু অস্বাভাবিক বলা যায়। অনেক দেখানো হলো, অনেক ওষুধ চললো, তাকে চেষ্টা করলো তার লোকেরা, কিন্তু তার আর সুস্থ হওয়া হলো না। শেষ পর্যন্ত গ্রামের কয়েকজনের পরামর্শে তাকে এক সাধিকার কাছে নিয়ে যাওয়া হলো। সকলে তাকে মোহিনী মা বলতো। লোকের বিশ্বাস ছিল তিনি সাধনা করে এমন অনেক কিছু জানতে পারতেন যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না। মোহিনী মা অনেকক্ষণ চুপ করে বাচ্চুর মায়ের দিকে তাকিয়ে রইলেন। তারপর শান্ত গলায় বললেন, মা যে চলে গেছে সে আর শরীরে ফিরে আসে না, এটাই নিয়ম। বাচ্চুর মা হাউ হাউ করে কেঁদে উঠলেন। তখন মোহিনী মা তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বললেন, অনেকক্ষণ ধরে কথাগুলো কি বললেন আর কেউ শুনতে পায়নি। শুধু দেখা গেল সেদিনের পর থেকে বাচ্চুর মায়ের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন। সবাই বলল, মায়ের অপরিসীম দয়া, না হলে এই মানুষ আবার ভালো হচ্ছে। তারপর থেকে বাচ্চুর মাকে আগের মতো আর কাঁদতে কেউ দেখেনি। তবে তিনি একেবারে বদলে গেছিলেন। প্রতিদিন দুপুরে নিজের খাবার সাজিয়ে নিতেন, ভাত ডাল যাই রান্না হোক, একটু মাছ তরকারি আলাদা করে একটা থালায় নিতেন। তারপর সেই থালা থেকে হাতা দিয়ে ভাত মেখে নিয়ে পুকুর ঘাটে চলে যেতেন। ঘাটের একেবারে শেষের সিঁড়িটায় বসে জলের দিকে তাকিয়ে আস্তে আস্তে করে ডাকতেন, বাচ্চু, ও বাচ্চু, আয় বাবা, খাবি আয়। প্রথম প্রথম গ্রামের লোকরা ভেবেছিল ছেলে হারানোর শোক বোধহয় মানুষটা পুরো পাগল হয়ে গেছে। ভালো টালো কিছুই হয়নি, ওই ভালো কিছুদিন দেখিয়েছিল, এবার একদম মাথাটা গেছে। কিন্তু কিছুক্ষণ পর ঘটতো আশ্চর্য ঘটনা। গভীর জল থেকে একটা মস্ত বড় মাছ আসতো। এত বড় মাছ সেই পুকুরে আর কেউ কখনো দেখেনি। মাছটা একেবারে ঘাটের কাছে চলে আসতো। আশ্চর্যের কথা, সে একটু ভয়ও পেত না। বাচ্চুর মা নিজের হাতে এক খাবলা খাবলা করে খাবার জলে ছুঁড়ত। মাছটা শান্ত মনে খেয়ে নিত। মাঝে মাঝে মনে হতো সে যেন খাবার নেওয়ার জন্য আরেকটু কাছে এগিয়ে আসছে। সব খাওয়া হয়ে গেলে মাছটা কয়েক মুহূর্ত স্থির হয়ে থাকতো। বাচ্চুর মা তার মাথায় হাত বুলিয়ে দিতেন, ঠিক যেন তার সন্তান। তারপর জলের ওপর আলগা হাত রাখতেন। মাছটা ধীরে ধীরে গভীর জলের তলদেশে চলে যেত। এই দৃশ্য রোজ ঘটত। একসময় গ্রামের লোকেরা ব্যাপারটা জানতে পারল। কেউ বলল, ওই তো বাচ্চু মাছ হয়ে এসেছে। কেউ বলল, ধুর, ওসব পাগলের কল্পনা, মাছ তো খাবারের গন্ধে আসবেই, খেতে দিচ্ছে তাই আসছে।
এতে আবার আকাশ থেকে পড়ার কি আছে? কথা বাড়াতে বাড়াতে কয়েকদিন অনেক লোকজন জড়ো হচ্ছিল আস্তে আস্তে। কয়েকদিন ধরে ওরা ভাবছিল কিছু একটা ব্যবস্থা করতে হবে, যে ব্যাপারটা কি হচ্ছে। কেউ বলে এটা ছেলেটারই মানে আত্মা, কেউ বলে না না ছেলেটা এবার মাছের জন্ম পেয়েছে, কেউ বলে কিচ্ছুই না, মাছটাকে খাবার দেয় তাই খেতে আসে। কিন্তু কোনটা ঠিক সেটা নিয়ে তো একটা সন্দেহ ছিলই। এবার কয়েকজন যারা এই নিয়ে খুব চিন্তা ভাবনা করছিল, তারা ভাবলো এবার খাবার তারা নিয়ে গিয়ে দেখবে যে মাছটা আসে কিনা। আশ্চর্য, তারা অনেকক্ষণ বসে থাকলো, ডাকলো, জলে খাবারও ফেললো, সেই বড় মাছটার কিন্তু দেখা মিলল না। আরও 2-1 দিন চেষ্টা করলো, মাছ এলো না। তখনও কেউ কেউ বিদ্রূপ করে বলতো সব নাটক, কাকতালীয়। একটা ঘটনাকে নিয়ে এত নাটক মানুষ করতে পারে ভাবা যায় না। কিন্তু বাচ্চুর মা কারুর কথায় পাত্তা দিত না। পরদিন আবার আগের মতো একা পুকুর ঘাটে গিয়ে বসতেন। আর আশ্চর্যের বিষয়, সেদিন আবার সেই বড় মাছটা ঠিক ভেসে উঠত, তারই ডাকে শুধু তার হাত থেকে খাবার খেত। এবার আস্তে আস্তে সব বিদ্রোহীরা শান্ত হয়ে গেল। যারা পাগল বলছিল তারাও আস্তে আস্তে চুপ করে গেল, যারা বলছিল সব নাটক তারাও চুপ করে গেল, এসব বলছে কেউ বলছিল সমস্ত ভাঁওতাবাজি, তারাও থেমে গেল। একদল মেয়ে বউ দল বেঁধে তীর্থে যেত। তারা বলেছিল চলো তীর্থে ঘুরে আসি। তিনি রাজি হলেন না। একটাই কথা, আমি চলে গেলে ছেলেটা খাবে কি? ও তো আমার জন্য অপেক্ষা করে। বাড়ির পুরনো কাজের লোক স্নেহময়ী ছোটবেলা থেকেই বাচ্চুর মাকে মানুষ হতে দেখেছে, মায়ের মতোই স্নেহ করত। সে একদিন বলল তুমি নিশ্চিন্তে যাও তো, ও তোমার বাচ্চুকে আমি খাইয়ে দেবো, ও তো আমাকে ভালোবাসে। ওর মা মাথা নেড়ে বললেন না রে, একবার ওকে দেখে আসি। সেই সুখটুকু ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তীর্থ করে আমার কি হবে? আমার তীর্থ ওই পুকুর ঘাটটাই। কিন্তু মানুষের হাতে কি সব থাকে? একদিন বারান্দায় কাপড় শুকোতে দিতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেলেন। মাথায় আর কোমরে গুরুতর চোট। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অনেক দিন অচেতন ছিলেন। জ্ঞান ফেরার পর একটাই কথা বলতেন, আমাকে বাড়ি নিয়ে চলো, বাচ্চু খেতে পাবে না, ও যে না খেয়ে থাকবে। ডাক্তাররা কিছুতেই ছাড়লেন না। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে কাঁদতেন, কখনো বালিশের মুখ গুজে, কখনো বালিশেই মাথা ঠুকতেন। সেই সময় আরও একটা ঘটনা ঘটল। যে পুকুরে বাচ্চু ডুবে গেছিল, সেই পুকুরের মালিকের বাড়িতে একটা বড় ভোজের আয়োজন হলো। অনেক মাছ লাগবে। জেলেরা জাল ফেললো, একটার পর একটা বড় বড় মাছ উঠতে লাগলো। কিন্তু আশ্চর্য, যে লালচে মাথাওয়ালা বিশাল মাছটাকে বাচ্চুর মা রোজ খাওয়াতো, তাকে দেখতে পাওয়া গেল না। মাছটাকে চেনার জন্য একসময় বাচ্চুর মা নিজের পুরনো নথের একটা ছোট্ট রূপোর রিং তার পাখনায় লাগিয়ে দিয়েছিল। সেই চিহ্নওয়ালা মাছটা কোথাও নেই। অনেকেই খুঁজল। কেউ বলল অন্য পুকুরে চলে গেছে, ও জলের তলা দিয়ে ওরা যেতে পারে। কেউ বলল জালের ফাঁক গলিয়ে পালিয়ে গেছে, আছে ওখানেই কোথাও। কিন্তু তাকে আর কেউ কোনোদিন দেখেনি। তবে একজন মানুষ কিন্তু সব জানতেন, তিনি স্নেহময়ী। রাত গভীর হলে লোকচক্ষুর আড়ালে তিনি চুপচাপ একটা থালায় ভাত আর মাছ নিয়ে পুকুর ঘাটে যেতেন। আস্তে আস্তে করে বলতেন, বাচ্চু খেয়ে যা বাবা, তোর মা যে হাসপাতালে, না খেলে ওর মনটা খুব খারাপ লাগবে। কিছুক্ষণ পর জলের ভেতর থেকে একটা বড় মাছ ভেসে উঠত। শান্তভাবে সব খাবার খেয়ে আবার অন্ধকার জলের মধ্যে বিলিয়ে যেত। স্নেহময়ী বেশি কাউকে এই কথা বলেননি। তিনি তার পরিচিত নিতাই নাপিতকে বলেছিলেন। গ্রামের লোকেরা কৌতূহল আর নিষ্ঠুর ব্যবহার দেখে তিনি বুঝেছিলেন সব কথা সবাইকে বলতে নেই। শুধু আলোচনা সমালোচনা ছাড়া এদের কোনো কাজ নেই। শুধু একদিন হাসপাতালে গিয়ে বাচ্চুর মায়ের কানের কাছে মুখ এনে আস্তে করে বলেছিলেন, চিন্তা করো না, দিনের বেলা না এলেও রাতে আমি বাচ্চুকে খাইয়ে দিই। সেদিন বাচ্চুর মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়েছিল। তিনি কিছু বলতে পারেননি, শুধু স্নেহময়ীর হাত শক্ত করে ধরে বলেছিলেন, দেখো। কয়েক বছর পরে বাচ্চুর মাও মারা গেল। তার পরের দিন থেকে স্নেহময়ী খাবার নিতে আসতো, কিন্তু খেতে আসতো না। তারও কিছুদিন পর পুকুরটা ভরাট হলো, জল ছেঁকে ফেলে দেওয়া হলো, সব মাছ জেলেরা নিয়ে গেল। গ্রামের বহু লোক শুধু মাছ কিনতে না, অদ্ভুত মাছটাকে একবার দেখব বলেও ভিড় করেছিল। কিন্তু সেই লালচে মাথাওয়ালা বড় মাছটা কেউ কোনো দিন দেখতে পায়নি। সে যেন কোনো দিন আর
পুকুরে থাকেই নি, মরে গেলেও তো ভেসে উঠতো, তাও না। আজ দ্বিতীয় ঘটনা যার পাঠ করছি, তোমরা তার ঘটনা এর আগেও শুনেছ, মুনমুন ঘোষ। বলছে, সহেলি, আজকে একটা আশ্চর্য ঘটনার কথা প্রথমবার লিখছি। ঘটনাটি আমি শুনেছি ট্রেনে এক ভদ্র মহিলার কাছে। আসলে উনি ওনার পরিচিত একজন মহিলাকে ঘটনাটি বলছিলেন, আর আমি ওনার পাশে বসেছিলাম, তাই পুরোটা শুনেছি। ঘটনাটা ঘটেছে ওনার ছেলে রুমমেটের সাথে। ওনার ছেলে বাইরে চাকরি করে। ওনার ছেলে ও ওই রুমমেট বন্ধুটি একই ফ্ল্যাটে ভাড়া থাকতো। ওই বন্ধুটি কয়েকদিন হলো একটা এমএনসিতে জয়েন করেছিল। ওরা একসাথে একই ফ্ল্যাটে থাকতো, সেই সূত্রেই বন্ধুত্ব। বাকি দুজনে আলাদা কোম্পানিতেই জব করতো। ওই বন্ধুটির সাথে একটা আশ্চর্য ঘটনা ঘটে, যা ওনার ছেলেকে ওই বন্ধু শেয়ার করেছে। ঘটনাটি হলো এরকম। একদিন ওই বন্ধুটি রোজকার মতো অফিস যায়। ওর অফিস 16th ফ্লোরে। তবে প্রতিদিন যে লিফটে করে যেত সেটা ওই দিন খারাপ ছিল। দারোয়ান ওকে সামনের লম্বা করিডোরের দিকে হাত দেখিয়ে বলে ওই দিকে লিফটে যেতে। ছেলেটি যেহেতু নতুন ওই অফিসে, তাই ও জানতো না ঠিক কোন দিকে লিফটটা আছে। ওই দারোয়ানের দেখানো লম্বা করিডোরের দিকে ও গিয়ে করিডোরের ঠিক শেষে রাস্তাটি দুই ভাগে ভাগ হয়ে গেছে। একেবারে কোন দিকে লিফটটা আছে ও বুঝতে পারে না। আর ওদিন ছিল শনিবার। বিল্ডিংয়ের অনেকগুলো অফিস বন্ধ ছিল, তাই বিল্ডিং একটু ফাঁকা অন্য দিনের তুলনায়। কাউকে জিজ্ঞাসা করার মতো লোকও পাচ্ছে না লিফটটা কোন দিকে। ওদের শনিবার ছুটি থাকে, তবে সেই দিন একটা আর্জেন্ট কাজের জন্য আসতে হয়েছিল। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ দেখে দূরে একটা ছেলে পিঠে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, ওই দিকেই আসছে। লিফট তো এদিকে তাহলে, কিন্তু সামনের দিকে এগিয়ে দেখে লিফটটা বন্ধ, আর ওই ছেলেটাকেও আর কোথাও দেখতে পায় না। ওর লিফট বন্ধ দেখে যেই ফিরে যাওয়ার জন্য ঘুরছে, দেখে লিফটের দরজা খুলে গেছে। ওভাবে এই তো লিফটটা বন্ধ ছিল, আবার চালু হয়ে গেল। যাই হোক, আর বেশি কিছু ভাবে না, লিফটের ভেতরে চলে যায়। 16th নাম্বার প্রেস করতে গিয়ে দেখে 15th নাম্বার অলরেডি প্রেস করা আছে। অবাক হয়ে ভাবে আর তো কেউ নেই, তাহলে 15th প্রেস করলো কে? এসব ভাবতে ভাবতে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। লিফট উপরে উঠতে লাগে। একটু পর হঠাৎ খেয়াল করে ওর পেছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে পিঠে ব্যাগ নিয়ে। বোঝাই যাচ্ছে ও অফিস স্টাফ। ওকে দেখে ওই বন্ধুটি অবাক হয়ে ভাবে, ছেলেটা লিফটে কখন এলো? ও তো একাই ছিল, লিফট তো কখনো দাঁড়ায়নি। ওর কেমন যেন মনে হলো ওই ছেলেটাকেই তখনও করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখেছে, এবং লিফটের সামনের দিকে যাকে আসতে দেখেছিল ও এই ছেলেটাই। কিন্তু এই ছেলেটাকে লিফটের সামনে দিকে আসতে দেখেছিল, কিন্তু তারপর আর দেখতে পায়নি। ও ভেবেছিল হয়তো ছেলেটা দেখেছে লিফটটা বন্ধ, তারপরে কোনো একটা সাইড দিয়ে নেমে চলে গেছে। এইসব ভাবতে ভাবতে যখন 14th ফ্লোরে উঠেছে লিফটটা বন্ধ হয়ে যায়। এর মাঝে লিফটে কেউ আসেনি, লিফট কোথাও দাঁড়ায়নি। হঠাৎ লিফট বন্ধ হয়ে যাওয়ায়, লিফটের আলো বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুব সাফোকেটিং একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়। বন্ধুটিও গরমে বদ্ধ লিফটে ঘামতে শুরু করে। ফোনে নেটওয়ার্ক নেই, কাউকে ফোন করতে পারছে না। এই অবস্থায় পেছনে দেখে অচেনা ছেলেটি দাঁড়িয়ে আছে স্থির দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে। ওর দৃষ্টি এতটাই স্থির যে একবারের জন্য ওর চোখের পলক পড়ছে না। কঠিন এক দৃষ্টি, জীবন্ত মানুষই না, যেন মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়ে আছে। ও যে একটু কথা বলবে সে সাহসটুকুও পাচ্ছে না। ও চোখ সরিয়ে নেয়। বন্ধ লিফটের মধ্যে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। খুব আনক্যানি ফিল হয়। ভাবে কখন লিফট ঠিক হবে তা ভগবানই জানে। এইভাবে অনেকক্ষণ পার করে যায়। হঠাৎ শুনতে পায় একটা বিকট শব্দ। পেছন ফিরে দেখে অচেনা ছেলেটি লিফটের মেঝেতে শুয়ে ছটফট করছে, আর মুখে থেকে একটা বিকট শব্দ বেরোচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সারা শরীর ঘেমে গেছে, চোখটা বিস্ফারিত। বোঝা যাচ্ছে ওর শ্বাসকষ্ট হচ্ছে। এটা থেকে ছেলেটা ঘাবড়ে গিয়ে কি করবে বুঝতে পারে না। বন্ধ লিফটে কাকে ডাকবে ভেবে পায় না। ওর পাশে বসে বলে, কি হয়েছে আপনার, জল খাবেন? ওর হাত বুলিয়ে দিতে যায়। অনুভব করে ওর শরীর ওর হাত স্পর্শ করছে না, ও শূন্যে হাত বোলাচ্ছে। অথচ ছেলেটা ওর চোখের সামনে ছটফট করছে। ওর না এই সমস্ত কিছু নিয়ে একটা ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। কি হচ্ছে ব্যাখ্যাও পাচ্ছে না, আবার টেনশনও হচ্ছে। চোখের সামনে ছটফট করতে দেখছে, তাকে ছুঁতে চাইছে,
ছুঁচ্ছেও, কিন্তু মনে হচ্ছে তাকে ছুঁচ্ছে না, লিফটের এমনি মেঝেতে হাত বোলাচ্ছে। এটা কি করে সম্ভব হয়? এবারও দেখে ছেলেটা ছটফট করতে করতে স্থির হয়ে গেছে, শরীরে কোনো স্পন্দন নেই। ওভাবে হয়তো জ্ঞান হারিয়েছে। চোখের সামনে অন্ধকার দেখছে, লিফটের আলো জ্বলে উঠল। লিফট আবার চলতে শুরু করলো। 15তে গিয়ে দরজা খুলে গেল। এই দিকে ছেলেটা কোনো রকমে হামাগুড়ি দিয়ে লিফট থেকে বেরিয়ে এসে দেখে লিফটের ভেতরে কেউ নেই, পুরো পরিষ্কার জায়গা। ওর অফিস 16th ফ্লোর হলেও ওর অফিস পর্যন্ত লিফট যাওয়ার অপেক্ষা করতে পারে না। ওই 15th ফ্লোরে লিফটের সামনে অচেতন হয়ে পড়ে যায়। ওর চেতনা যখন ফেরে, দেখে ওর অফিসের সবাই ওর সামনে দাঁড়িয়ে শুশ্রূষা করছে। চোখ খুলতেই সবাই জিজ্ঞাসা করে, কি হলো কি হলো, 15th ফ্লোরে গিয়ে ওভাবে পড়েছিলে কেন, ওখানে কি করছিলে? আর লিফটের কাছে মানে কি করে, মানে সবার নানা রকম প্রশ্ন। 16th ফ্লোরে যাওয়ার কথা, 15th ফ্লোরে প্রথমত তুমি কি করছো? লিফটটা ওখানে কি আটকে গেছিল? তুমি উঠে চলে এলে না কেন সিঁড়ি দিয়ে? নানা রকম প্রশ্ন করছে। সবাইকে যখন পুরো ব্যাপারটা বলল, তখন অনেকেরই মুখটা শুকিয়ে গেছে। একজন স্টাফ বলে যে যে ছেলেটাকে দেখেছো সে 15th ফ্লোরে চাকরি করতো, কয়েক বছর আগে লিফটের ভেতরে মারা যায়। ওর শ্বাসকষ্টের সমস্যা ছিল, মাঝখানে হঠাৎ লিফট খারাপ হয়ে যায়, সাফোকেটিং লাগছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিল, কিন্তু ফোনেতে কোনো রকম চার্জ ছিল না, কোনো যোগাযোগ করতে পারেনি কারোর সঙ্গে। শ্বাসকষ্টে আর ভয়েতে ও সেদিনকে নাকি মারা যায়, আর সেদিনও শনিবারই ছিল। তারপর থেকে অনেক স্টাফ লিফটে ওকে দেখেছে, তাই লিফটটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। দারোয়ান ওকে অন্য আর একটা লিফটের কথা বলেছিল, ও হয়তো বুঝতে পারেনি। নতুন তো, পুরো বিল্ডিংয়ের আনাচে কানাচে তখনও চেনা হয়ে ওঠেনি, তাই জন্য এই গণ্ডগোলটা করে ফেলেছে। অন্যদিকে চলে গিয়ে ওই বন্ধ করে দেওয়া লিফটের কাছে যদি ও না যেত, আজকে এটা হতো না। পুরনো স্টাফ কেউই ওইদিকে যায় না, ও নতুন বলেই ওকে টেনে নিয়ে গেছে। তবে ও কখনো কারোর খারাপ করেনি, ওর আত্মা ওই লিফট থেকে মুক্তি পায়নি। কেবল দেখাতে চায় ও সবাইকে যে কিভাবে ও মারা গেছে। ও নিজেও জানতো না যে ওই দিন ও মারা যাবে। শনিবার ওই বিল্ডিংয়ের প্রায় সব অফিস বন্ধ থাকার কারণে সেই গাফিলতিতে সেদিনকে বিল্ডিংয়ে ওইভাবে লিফটটা আটকে যায়। বদ্ধ লিফটে বেচারা অনেকটা টাইম আটকে ছিল। একটু আগে বার করে নিলেও ছেলেটা বেঁচে যেত। আর 15th ফ্লোরে কেন বাটন প্রেস করা ছিল, কেন ছেলেটাকে একবার দেখা গেছে একবার মিলিয়ে গেছে, তার গায়ে হাত দেওয়া যাচ্ছে না, সমস্ত কিছু তার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। যাই হোক, সেদিন কিছু স্টাফ মিলে ওকে ওর ফ্ল্যাটে দিয়ে যায়। খুব ট্রমাটাইজ ছিল। সেদিন ওই ঘটনাটি বন্ধুটির কাছে ওই ভদ্রমহিলার ছেলে শোনে। ঘটনাটি উনি ওনার পরিচিতকে বলছিলেন। আমি পাশ থেকে শুনেছি মাত্র। খুব মর্মান্তিক, ভাবলাম শেয়ার করি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে কোথা থেকে এত ঘটনা পান, বা যারা ঘটনা শেয়ার করে তারা কিভাবে এত ঘটনা পায়। প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে। এছাড়া আরও অনেক প্রশ্ন থাকে যেগুলো বারবার পাই, কিন্তু এটা একটা উত্তর যে যারা চান শেয়ার করব, তারা এই যে রাস্তাঘাটে যেতে যেতে ঘটনাটা উনি ট্রেনে যেতে যেতে শুনেছেন, উনি শুনেছেন মন দিয়ে শেয়ার করেছেন। এনারা আমাদের অলৌকিক জনের সম্পদ। প্রতিটা মুহূর্তে অলৌকিক জনকে বিভিন্ন ঘটনা পাঠিয়ে তাদের সাধ্য মতো তারা এগিয়ে নিয়ে চলেছেন। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে সত্যি ছোট করতে চাই না। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। শ্রাবণী দাস, খুব ভালো লেগেছে, আরও ভালো লাগছে আপনার কণ্ঠস্বর আর ওনার লেখনী, থ্যাংক ইউ। পিউ মান্না, আমি সব ঘটনা শুনতে ভালো লাগে, বাট মাঝে মাঝে আবার ভয়ও লাগে। ভাবি এইসব শুনি কোনো সময় আমাদের মধ্যে কোনো কারণে না ঘটে না যায়, বলা তো যায় না কখন কি হয়। না না, কিচ্ছু হবে না, ঈশ্বর আছেন, ভালো হবে। পূর্ণিমা, কিন্তু অনেক ভয়ঙ্কর ঘটনা, খুব কষ্ট লাগলো, তোমার বলার ধরন ভীষণ ভালো, থ্যাংক ইউ সো মাচ। অডিও 8487 লিখেছেন, দারুণ লাগলো। বৃষ্টি কুকিং ব্লগস লিখেছেন, খুব ভালো লাগলো। মৌসুমি দে, শর্মিষ্ঠা ঘোষ লিখেছেন, সহেলি কেমন আছেন, আপনার কাহিনী শুনলাম, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। সমীর সরকার লিখেছেন, তোমার ঘটনাগুলো ভালো লাগে। বিজন কুমার শীল লিখেছেন, খুব ভয়ঙ্কর ঘটনা, এটির কারণ হলো মূলত প্রারব্ধ কর্মফল। আপনাকে অনেক ধন্যবাদ। স্বপন রায়, ইন্দ্রা আচার্যা, বর্ণালী দাস, রূপা দে,
মণিমালা চন্দ্র লিখেছেন রাতেই শুনি ঘটনা। শ্রাবণী মুখার্জি লিখেছে সবাই সাফার করলো এক্সেপ্ট বজ্জাত বদমাস বউ, ভালো লোকেরা সাফার করে, শয়তানগুলো ছাড়া পেয়ে যায়। কি বলি বলুন তো, এরকম মা হয় কিভাবে? সত্যি প্রতিদিন কিন্তু এই ধরনের ঘটনাগুলোকে দেখি। আগে এই ঘটনা যদি আরও কিছু মানে কয়েক বছর আগে আমাদের কাছে শোনা যেত, যখন সোশ্যাল মিডিয়া ছিল না, যে মা সন্তানকে ছেড়ে দিয়ে চলে গেছে নিজের সুখের জন্য, বিশ্বাস করুন আমি নিজে বলছি হয়তো আমিও বিশ্বাস করতে পারতাম না, মনে হতো যে হয়তো নিজের মা না বা কিছু। কিন্তু এখন এত ঘটছে ঘটনাগুলো প্রায় সময় আমরা দেখছি, মানে মনে হয় সত্যি কোথায় আমরা বাস করছি। বন্ধুরা, ঘটনা এখানেই শেষ করলাম, কমেন্ট বক্সও শেষ করছি, আবার ফিরে আসবো আগামী দিনে। যাদের কমেন্ট পড়া হলো না তাদের জন্য ভেরি সরি, আমি আবার আগামী দিনে আপনাদের কমেন্টগুলো নেব, চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে সবার নাম নেওয়ার। ধন্যবাদ, শুভরাত্রি।